আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা জাবেদা নিয়ে আলোচনা করতেছিলাম যে হিসাব বিজ্ঞান লিখিত পরীক্ষার এনটিআরসি এর যে প্রভাষক পদে লিখিত পরীক্ষা এবং সেখানে স্কুল পর্যায়ে যে লিখিত পরীক্ষা সেখানে তো জাবেদা আসে এবং প্রভাষক পদেও এবারে সিলেবাসে জাবেদা দেওয়া আছে। সো আর এমনিও জাবেদার বেসিক কিছু আলোচনা করা দরকার। আসলে ক্লাসে যদি ডিজিটাল বোর্ড হতো কিংবা অন্য কোনো উপায় বা হোয়াইট বোর্ড হতো তাহলে ক্লাসের মান আরও ভালো হতো। আসলে আমি সময়ের অভাবে এবং ব্যস্ততার কারণে এগুলো করতে পারতেছি না। তো শুধু বেসিক ধারণাগুলো দিয়ে যাব, যদি আপনারা উপকৃত হন ব্যাস তাতেই হয়ে যাবে। তো আপনারা সাথে থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জাবেদা নিয়ে আলোচনা করার এর আগে আমরা ক্রয় বিক্রয়, তারপর হচ্ছে মূলধন ক্রয় ফেরত, উত্তোলন বিক্রয় ফেরত, কারবারি বাট্টা এবং নগদ বাট্টা সম্পর্কিত যে জাবেদাগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। এবার হচ্ছে আজকে আলোচনা করব স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো আছে। আচ্ছা, আমি আগেই বলেছিলাম, এর আগে ক্লাসে ছিল যে আমাদের হচ্ছে সম্পত্তি যদি বাড়ে, অর্থাৎ স্থায়ী কোনো সম্পত্তি যদি বাড়ে প্রতিষ্ঠানে তাহলে হচ্ছে ডেবিট, এবং সম্পত্তি যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। আচ্ছা, এটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাবের। আমরা দেখি যে ৮,০০০ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করা হলো এবং উহার পরিবহন খরচ বাবদ ৫০০ টাকা প্রদান করা হয়েছে। তো এর আগেও আমরা ক্রয়ের যে জাবেদা করছি সেখানে কিন্তু আসবাবপত্র বা বিভিন্ন সম্পদ ক্রয়ের কথা বলা ছিল। তো এখানে বুঝতে হবে, যদি আসবাবপত্রটা বিক্রয়ের উদ্দেশ্যে করা হয় তাহলে সেখানে আসবাবপত্রের নাম আসবে না, ক্রয় হিসাব ডেবিট হবে। আর যদি এমন হয় যে বিক্রয়ের উদ্দেশ্যে না হয়, কোনো কিছু বলা না থাকে, তাহলে ধরে নিব সেটা আমাদের স্থায়ী সম্পদ এবং এটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে। তো সেক্ষেত্রে ওই সম্পত্তিটাকেই ডেবিট করতে হবে, এবং যদি নগদান হয় তাহলে নগদান ক্রেডিট হবে। যদি চেকের মাধ্যমে হয়, দ্বিতীয় এন্টিটি যেটা আছে, যদি চেকে পরিশোধ করা হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ আমাদের নগদ সম্পদ, ব্যাংক হিসাব, এগুলো সম্পদ, এগুলো কমে যাচ্ছে, এগুলো ক্রেডিট হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝা, যে বলছে যে আসবাবপত্র ক্রয় ৮,০০০ টাকা এবং উহার পরিবহন খরচ। আচ্ছা, আমি বলে রাখি যে কোনো আসবাবপত্র ক্রয় যদি করি, যে কোনো আসবাবপত্র, সেটা সংস্থাপন খরচ এবং ওটার পরিবহন খরচ এবং তৎসংশ্লিষ্ট ওটার সাথে জড়িত যে খরচগুলো আছে, এমন কোনো খরচ যদি থাকে ওই এন্ট্রিতে, তাহলে অন্য কোনো এন্ট্রি দেওয়ার দরকার নাই। ওই আসবাবপত্র আমরা ধরে নিব যে ওই আসবাবপত্রটারই মূল্য হচ্ছে এত টাকা। অর্থাৎ আসবাবপত্র কেনার সাথে বা কোনো সম্পত্তি কেনার সাথে যদি কোনো খরচ হয় তাহলে ওইটা আসবাবপত্রের সাথেই বা কোনো সম্পত্তির সাথেই যোগ হবে। তাহলে এই জন্য এন্ট্রি হবে যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরেরটা হলো চেকে ক্রয় করছে যন্ত্রপাতি, এই জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, ৩ নম্বরে হলো অ্যাপোলো কম্পিউটার লিমিটেড হতে ৯,৫০০ টাকা মূল্যের একটা কম্পিউটার ক্রয় করা হয়েছে এবং উহার পরিবহন খরচ ১ নম্বরের মতোই। তাহলে হচ্ছে অফিস সরঞ্জাম, অর্থাৎ কম্পিউটার যদি আসে এটা অফিস সরঞ্জামের মধ্যেই পড়ে, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। টাকা হবে সম্পত্তির মূল্য প্লাস হচ্ছে পরিবহনটা একসাথে। আচ্ছা, এরপরে হলো ৭,৮০০ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করা হলো এবং উহার বহন খরচ বাবদ এত টাকা এবং সংস্থাপন খরচ। এই যে দেখেন, এখানে যন্ত্রপাতির মূল্য হচ্ছে ৭,৮০০ টাকা, তারপর হলো এদের বহন খরচ ২০০ টাকা এবং সংস্থাপন খরচ, অর্থাৎ এই যন্ত্রপাতি ক্রয়ের সাথে এর সংশ্লিষ্ট যে খরচগুলো আছে সবগুলোই যোগ করে কিন্তু যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে এবং নগদান হিসাবকে ক্রেডিট করতে হবে। আচ্ছা, স্টিলের সিন্দুক বা স্টিলের আলমারি ক্রয় করে ৯,০০০ টাকা, ক্যালকুলেটর, দেয়াল ঘড়ি, টাইপরাইটার ইত্যাদি ক্রয় এত টাকা। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট করতে হবে এবং অফিস সরঞ্জাম হিসাব। আসবাবপত্র হচ্ছে আলমারিটা আসবাবপত্র, আর বাকি যে খরচগুলো আছে এগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, যন্ত্রপাতি সংস্থাপন বাবদ মজুরি প্রদান। এখানে যন্ত্রপাতি সংস্থাপন বাবদ মজুরি, এটা যেহেতু যন্ত্রপাতিটার সাথেই আমাদের যন্ত্রপাতিটা বসানোর জন্যই খরচ হচ্ছে, সেক্ষেত্রে আমরা সম্পত্তিটার নাম ব্যবহার করব। যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, নতুন যন্ত্রপাতি পরিবহন খরচ, একই কথা, যন্ত্রপাতি সংশ্লিষ্ট বলছি যে স্থায়ী সম্পদ সংশ্লিষ্ট যদি কোনো খরচ থাকে অবশ্যই আমরা কি করব, স্থায়ী সম্পদটাকে ডেবিট করব এবং নগদে দিলে নগদানকে ক্রেডিট করব। আচ্ছা, এবার বিক্রয় সংক্রান্ত যে জাবেদাগুলো এগুলো দেখি, আমরা এগুলা বুঝে নিব। যে যন্ত্রপাতি বিক্রয় ৮,০০০ টাকা, যার বহিমূল্য ছিল ৮,০০০ টাকা। বহিমূল্য মানে একটা যন্ত্রপাতি আমরা যখন ক্রয় করি, শেষে যেটা বিক্রয় করব, যখন বিক্রয় করব এটার বাজার মূল্য কত, এই বহিমূল্যটাও ৮,০০০ টাকা। তাহলে নগদান মানে নগদ টাকা আসবে বিক্রয় করলে, এই জন্য নগদান হিসাব ডেবিট হলো ৮,০০০ টাকা, নগদান হিসাব ডেবিট হলো ৮,০০০ টাকা এবং যন্ত্রপাতিটা আমাদের চলে গেল, অর্থাৎ সম্পত্তি কমে গেলে বিয়োগ, অর্থাৎ ৮,০০০ টাকা বিয়োগ। আচ্ছা, ৮,০০০ টাকা মূল্যে আসবাবপত্র বিক্রয়, যার বহিমূল্য ছিল ৯,০০০ টাকা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ৮,০০০ টাকার আসবাবপত্র যার বই মূল্য ছিল ৯,০০০ টাকা। আচ্ছা, আমাদের আসবাবপত্র
বিক্রি করছি আমরা 8,000, কিন্তু এর আসলে বাজার এটার হচ্ছে বহিমূল্য যেটা আমরা ক্রয় করছি বা ভগ্নাবশেষ মূল্য বলা যেতে পারে, এটা হচ্ছে 9,000 টাকা। আমাদের কিন্তু 1,000 টাকা লস হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে জাবেদা কী হবে, যে আমাদের সম্পত্তিটা যেহেতু বিক্রি করছি, তাহলে আসবাবপত্রটা ক্রেডিট হবে, সম্পত্তি কমে গেছে কিসের মূল্যে বিনিময়ে, নগদ টাকা বাড়ছে, এই জন্য নগদান হিসাব ডেবিট, আমরা 8,000 টাকাই পাইছি। আচ্ছা, আর এখানে আসবাবপত্র বিক্রয়জনিত খরচ, অর্থাৎ যদি ক্ষতি হয় কোনো সম্পত্তি বিক্রয় বা ক্রয় করে যদি কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে এটা ডেবিট করতে হবে, এবং আসবাবপত্র যেহেতু 9,000 টাকা মূল্যের ছিল, 9,000 টাকাই ক্রেডিট করতে হবে। আচ্ছা, ঠিক এবার 9,000 টাকা ক্রয় মূল্যের যন্ত্রপাতি বিক্রয় 6,000 টাকা, যার বই মূল্য ছিল 5,000 টাকা, অর্থাৎ আমরা 9,000 টাকা ক্রয় করে একটা যন্ত্রপাতি বিক্রি করছি কত, 6,000 টাকা। আচ্ছা, আমরা ক্রয় মূল্য কিন্তু দেখবো না, আমরা দেখবো এর ভগ্নাবশেষ বা বহিমূল্য, শেষ মূল্যটা কত। বহিমূল্য আমরা পাচ্ছি হচ্ছে 5,000 টাকা, আর বিক্রি করছি 6,000 টাকা, তার মানে আমাদের 1,000 টাকা কিন্তু লাভ হয়েছে এর আগের যে এন্ট্রিটা। তো ঠিক কোনো সম্পত্তি বিক্রয় করে যদি ক্ষতি হয় ডেবিট হবে, এবং ক্রয় করে যদি লাভ হয়, বিক্রয় করে লাভ হয়, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট করতে হবে, অর্থাৎ সকল ধরনের লাভ কিন্তু ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, 6,000 টাকা যেহেতু আমরা পাইছি, আর যন্ত্রপাতি হিসাব হচ্ছে 9,000 টাকা। এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে নগদান হিসাব নগদ টাকা পাইছি আমরা কত, 6,000 টাকা, আর এই 4,000 টাকা কোথা থেকে আসলো, দেখেন আমাদের সম্পত্তির মূল্য ছিল 9,000 টাকা, কিন্তু আমাদের বই মূল্য কত, 5,000 টাকা, তার মানে 4,000 টাকা আমাদের নিশ্চয় অবচয় হয়ে গেছে। এই জন্য আমরা আমাদের হিসাব করতে হবে যে অবচয় হিসাব, এটা একটা খরচ। তো অবচয় বা ক্ষতি, পঞ্জীভূত অবচয় ডেবিট করতে হবে, মোট 10,000 টাকা। আচ্ছা, যন্ত্রপাতি আমরা কি ক্রয় মূল্য ছিল 9,000 টাকা, তাহলে 9,000 টাকা যন্ত্রপাতি আমাদের চলে গেল, এটা ক্রেডিট করতে হবে, এবং বিক্রয় করে লাভ হয়েছে, লাভটা ডেবিট করতে হবে, অর্থাৎ সম্পত্তি বিক্রয় করে যদি লাভ হয়, লাভটা হবে ক্রেডিট, এবং যদি ক্ষতি হয়, ক্ষতিটা হবে ডেবিট। আশা করি হচ্ছে এগুলো এন্ট্রি করলেই আমরা বুঝতে পারবো যে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো সাধারণত হয়, এগুলো এন্ট্রি করলেই আমরা সাধারণত বুঝতে পারবো। এবারে আমরা আলোচনা করব চেক এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন, অর্থাৎ ব্যাংকের সংক্রান্ত যে লেনদেনগুলো জাবেদা হতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা চলে যাই উদাহরণে, যে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। আচ্ছা, ব্যাংকে যদি আমরা টাকা জমা দিই, তাহলে হচ্ছে ব্যাংকে টাকা বাড়তেছে, এর জন্য ব্যাংক হিসাব ডেবিট, এটাও কিন্তু সম্পত্তি বাড়তেছে। আবার নগদ টাকা যেহেতু দিচ্ছি, নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদটা আমাদের কমতেছে, এটাও সম্পদ। তো একটা সম্পদ বাড়ছে, এর জন্য ডেবিট, আর একটা সম্পদ কমে গেছে, এজন্য ক্রেডিট হবে। ব্যাংকের চলতি হিসাব খোলা হলো 800 টাকা, একই কথা, এটা হচ্ছে জমা দেওয়া, এটা চলতি হিসাব, তাহলে 800 টাকা দিয়ে যদি ব্যাংকে চলতি হিসাব খুলি, তাহলে ব্যাংকে টাকা বাড়বে হচ্ছে আমার 800 টাকা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, সানাউল্লাহকে 700 টাকার চেক প্রদান করা হলো, সানাউল্লাহ হচ্ছে আমাদের পাওনাদার, তাকে আমরা চেক প্রদান করলাম, তাহলে সানাউল্লাহ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ পাওনাদার আমাদের কমে গেল, এই জন্য সানাউল্লাহ হিসাব ডেবিট, অর্থাৎ যার নাম থাকবে বা পাওনাদার যদি থাকে তাহলে পাওনাদার দিতে হবে, তাহলে দায় যদি কমে যায় তাহলে ডেবিট হবে, আর ব্যাংক হিসাব যেহেতু সম্পদ কমে গেছে, এই জন্য ক্রেডিট হবে। এবার আমরা যদি কোনো চেক পাই, যে কালামের নিকট থেকে চেক পাওয়া গেল, হতে পারে কোনো পাওনাদারের নিকট থেকে আমরা চেক পেয়েছি, তো সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে, যেহেতু আমরা চেক পাইছি, তো আমরা কিন্তু নগদে পাইনি, আমাদের ব্যাংক হিসাবে জমা হবে, সেক্ষেত্রে ব্যাংকের সম্পত্তি বাড়বে, যে ব্যাংকে আমাদের যে টাকা আছে সে সম্পত্তি বাড়বে, অর্থাৎ ব্যাংক ডেবিট, এবং বিবিধ দেনাদারটা, আমাদের দেনাদার একটা সম্পত্তি কমে গেল, এই জন্য এটা ক্রেডিট হবে। আচ্ছা, আরমানের নিকট থেকে 800 টাকার একখানা চেক পাওয়া গেছে, একই এই দুইটাই। আরমানের নিকট থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলো, এটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে আরমানের নিকট থেকে প্রাপ্ত একটা চেক প্রত্যাখ্যাত হয়েছে। আচ্ছা, দেখি এখন এটা প্রথমে বুঝি, যে যখন আমরা কারো কাছ থেকে চেক পাই, তখন কি করি, ব্যাংক হিসাবকে ডেবিট করি, এবং ওই দেনাদার হিসাবকে ক্রেডিট করি। ঠিক যখন প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসবে, ঠিক এর বিপরীত এন্ট্রিটা দিলেই হয়ে যাবে। এখন তাহলে আরমান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। আচ্ছা, 8,000 টাকা মূল্যে একখানা প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায়, অর্থাৎ আমাদের একটা প্রাপ্য বিল ব্যাংক আদায় করছে, তো সেক্ষেত্রে আমাদের হিসাবে জমা হবে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, এবং প্রাপ্য বিলও একটা সম্পদ, এটা আমরা পাইতাম, সম্পদ কমে গেছে, এজন্য ক্রেডিট, অর্থাৎ একটা সম্পদ বাড়ছে ডেবিট, আর একটা সম্পদ কমছে ক্রেডিট। আচ্ছা,
আমাদের স্বীকৃত ৫,০০০ টাকার একখানি বিল পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ আমরা কোনো বিলের স্বীকৃতি প্রদান করছি, এটা পরিশোধ করবে কে? ব্যাংক। তো সেক্ষেত্রে কি করবে যে আমাদের প্রদেয় হিসাব অর্থাৎ আমাদের একটা দায় কমে যাবে। তো দায় কমলে ডেবিট অর্থাৎ প্রদেয় বিল হিসাব ডেবিট, এবং ব্যাংক যেহেতু এটা পরিশোধ করবে আমাদের সম্পদ কমে যাবে ব্যাংক থেকে, তাহলে ব্যাংক ক্রেডিট হবে। আসলাম ও সৈকতের নিকট থেকে যথাক্রমে এত টাকা এবং এত টাকার চেক পেয়ে প্রথমে চেকটি দেনা পরিশোধের জন্য আরিফকে দেয়া হলো। তো এখানে আসলাম এবং সৈকতের নিকট থেকে প্রাপ্ত যথাক্রমে ৪,০০০ টাকা, এখানে কিন্তু বলা আছে যে চেক পেয়ে প্রথম চেকটি দেনা পরিশোধের জন্য আরিফকে দেয়া হলো। তাহলে আরিফ আমাদের পাওনাদার এবং হচ্ছে আসলাম আমাদের দেনাদার। তো আরিফ পাওনাদার, সেহেতু আরিফ কমে যাচ্ছে, আমাদের পাওনাদার কমে যাচ্ছে, আরিফ ডেবিট। তো প্রথম চেকটি যেহেতু ৪,০০০ টাকা, সেক্ষেত্রে আমাদের ৪,০০০ টাকাই লিখতে হবে। এবং দ্বিতীয় চেকটির কথা কিন্তু বলা নাই যে কাউকে দেয়া হয়েছে। তো যেহেতু এটা হচ্ছে ব্যাংক আমাদের সৈকতের নিকট থেকে যথাক্রমে আমরা ৩,০০০ টাকার চেক পাইছি, সো ব্যাংক হিসাব ডেবিট এবং সৈকত হিসাব ক্রেডিট। আর আগেরটা হলো আরিফ যেহেতু আমাদের কাছে পাইতো, তো আমাদের দায় কমে গেছে, আরিফ ডেবিট, আর আমরা আসলামের কাছে পাইতাম, তাহলে আসলাম আমাদের হচ্ছে দেনাদার, দেনাদার কমে গেল, এজন্য এটা হলো ক্রেডিট। আচ্ছা, এরপরে এটা প্রত্যাখ্যাত চেক, ঠিক এটার উল্টো এন্ট্রি দিলেই হয়ে যাবে। আচ্ছা, চেক দ্বারা বাড়ি ভাড়া প্রদান, যে কোনো খরচ যদি আমরা নগদে দিই তাহলে নগদান ক্রেডিট করব এবং খরচটাকে ডেবিট করব। যদি ব্যাংকের মাধ্যমে দিই তাহলে ব্যাংকে ক্রেডিট করব এবং খরচটাকে ডেবিট করব। অর্থাৎ খরচ বৃদ্ধি পেলে, আমরা যদি হিসাব সমীকরণে যাই, খরচ ডেবিট পেলে ডেবিট হবে এবং খরচ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাংক কর্তৃক প্রদেয় বিল অর্থ এবং জীবন বীমা প্রিমিয়াম প্রদান হচ্ছে ৭০০ টাকা এবং ৪০০ টাকা। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিল। আচ্ছা, প্রদেয় বিল যখন এটা হচ্ছে আমাদের, আমরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান, প্রদেয় বিল আমাদের কাছে পাবে। সো ব্যাংক এটা পরিশোধ করছে, আমাদের দায় কমে গেছে, তো দায় কমলে কি হবে? ডেবিট হবে। আচ্ছা, এখানে উত্তোলন আসলো কেন? এখানে খেয়াল করি যে জীবন বীমা কিন্তু আমাদের প্রতিষ্ঠানই কোনো না, হতে পারে এটা মালিকের। সো প্রতিষ্ঠান কর্তৃক মালিকের যদি কোনো খরচ প্রদান করা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা উত্তোলন হবে, এই জন্য উত্তোলন হিসাব ৪০০ টাকা ডেবিট এবং ব্যাংক পরিশোধ করছে ব্যাংক ক্রেডিট। আচ্ছা, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় হলো ২,০০০ টাকা, আমাদের বিনিয়োগ করছি, ব্যাংক এটা সুদ আদায় করছে, তো সেক্ষেত্রে ব্যাংকে টাকা বাড়া যাবে, অর্থাৎ সম্পত্তি আমাদের বাড়ে যাবে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট এবং সকল প্রকার আয় ক্রেডিট। সকল প্রকার আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আয় যদি কমে যায় তাহলে ডেবিট হবে। এজন্য বিনিয়োগের সুদ আমাদের একটা আয় বা ঋণের সুদ হতে পারে, সমস্ত প্রকার আয় আমরা ক্রেডিট করব। ১২ নম্বরে হলো অফিস প্রয়োজনে ৪,০০০ টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে ৩,০০০ টাকা ব্যাংক হতে উঠানো হলো। অফিস প্রয়োজনে, যেটা অফিসের প্রয়োজনে উঠাইছি, এটা হচ্ছে নগদ, যেহেতু আমরা পাবো এই জন্য নগদান হিসাব ডেবিট, আমাদের সম্পত্তি বেড়ে যাবে। এবং ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করছে, এখান থেকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসবে না, এখানে মালিকের যেহেতু সেটা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট হবে, এবং যেহেতু ব্যাংক থেকে দিচ্ছে এই জন্য ব্যাংক ক্রেডিট হবে। আচ্ছা, অফিস প্রয়োজনে ৪,০০০ টাকা ব্যাংক হতে উঠানো হলো, কিন্তু পথের মধ্যে ২০০ টাকা হারিয়ে গেল, হারিয়ে যেতেই পারে কোনো টাকা। তো আমরা উঠাইছি কত? ৪,০০০, কিন্তু যেহেতু ২০০ টাকা আমাদের হারাই গেছে, তো আমাদের নগদ কত আছে? ৩৮০০, সেক্ষেত্রে নগদান হিসাব হবে ডেবিট, এবং যে ২০০ টাকা হারাই গেছে এটা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করতে হবে, সমস্ত প্রকার ক্ষতি এগুলো হলো ডেবিট, এবং ব্যাংক থেকে যেহেতু তুলছি ব্যাংক ক্রেডিট। আচ্ছা, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। আচ্ছা, ব্যাংক বিনিয়োগের সুদ আমাদের আয়, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করে দিবে, কিন্তু ব্যাংক কর্তৃক যদি সুদ আমরা নিই, যে টাকার উপর আমরা টাকা রাখছি ব্যাংকে, সেক্ষেত্রে আমাদের ব্যাংক সুদ দিবে, সেক্ষেত্রে একই কথা। তো ব্যাংকে আমাদের টাকা বাড়বে, তো ব্যাংক ডেবিট, এবং ব্যাংক সুদ যেহেতু একটা আয়, সকল প্রকার আয় ক্রেডিট হবে। আচ্ছা, ব্যাংক সার্ভিস চার্জ, এইটার একদম বিপরীত এন্ট্রি এটা, যে আয় হলে ক্রেডিট হবে এবং খরচ হলে ডেবিট হবে, সমস্ত প্রকার খরচ। তো ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১০০ টাকা এবং সুদ বাবদ এত টাকা কর্তন করছে, তাহলে ব্যাংক চার্জ এটা খরচ ডেবিট, ব্যাংক জমাতিরিক্তের সুদ, অর্থাৎ জমাতিরিক্ত বলতে সবাই আমরা বুঝি যে আমরা ব্যাংক থেকে অতিরিক্ত লোন বা ঋণ নিছি, আমাদের জমার অতিরিক্ত উত্তোলন করছি, সেক্ষেত্রে ব্যাংক জমাতিরিক্তের সুদ হয়েছে ৫০ টাকা। তো ব্যাংক আমাদের হিসাব থেকে যেহেতু টাকাটা কেটে নিবে, সেক্ষেত্রে আমাদের টাকা কমে যাবে ১৫০ টাকা। আচ্ছা,
1000 টাকার একটা বিনিময় বিল ব্যাংকের নিকট হতে 950 টাকায় বাট্টা করা হলো। 1000 টাকা একটা বিনিময় বিল ব্যাংকের নিকট 950 টাকায় বাট্টা করা হলো। তাহলে ব্যাংকে আমাদের টাকা বাড়তেছে কত? 950 টাকা। আর বিনিময়ের উপর বাট্টা অর্থাৎ আমরা হচ্ছে বিলটা ছিল 1000 টাকা, প্রাপ্য বিলটা ছিল কত? 1000 টাকা, কিন্তু আমরা বিনিময় করছি 950 টাকায়। আমরা 50 টাকা কিন্তু নেই। সেক্ষেত্রে এই 50 টাকা কী করতে হবে আমাদের? বাট্টা, যেটা বাট্টা প্রদান করব, আমরা সবসময় দেখব বাট্টা প্রদান এটা একটা খরচের মতো। তো বাট্টা প্রদান হলো ডেবিট। আর যদি আমরা কোনো বাট্টা পাই, কারো কাছ থেকে ছাড় পাই অর্থাৎ বাট্টা পাই, তো সেক্ষেত্রে এটা হবে ক্রেডিট। অর্থাৎ এটা কিন্তু কারবারি বাট্টা না, এটা হচ্ছে একদম নগদ বাট্টা, এবং নগদ বাট্টার এন্ট্রি কিন্তু দিতে হবে। এই জন্য বিলের উপর বাট্টা ডেবিট, এবং ব্যাংক হিসাব যেহেতু 50 টাকা ছাড়ে 950 টাকা, আর প্রাপ্য বিল পাইতাম আমরা 1000 টাকা, কমে গেছে প্রাপ্য বিল, এই জন্য 1000 টাকা ক্রেডিট। আচ্ছা, এখন বাট্টাকৃত বিলটি প্রত্যাখ্যাত হওয়ায় ব্যাংকে তা ফেরত আসলো। অর্থাৎ আমরা যে বাট্টা করছি এটা আবার ব্যাংকে ফেরত আসছে। তো আগে যে জাবেদাটা আমরা দিছিলাম ঠিক এটার হচ্ছে বিপরীত জাবেদা এখন দিতে হবে। আগে প্রাপ্য বিল বা বিবিধ দেনাদারকে আমরা ক্রেডিট করছি, এখন এটাকে আবার ডেবিট করতে হবে, ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। সাধারণত ব্যাংক সংক্রান্ত লেনদেন এগুলোর মধ্যেই আসে। আরও কিছু এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি, এগুলা যদি আমরা দরকার হয় তাহলে নিব, এর বাইরে আর আসার কথা না। এবার আমরা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত যে লেনদেন এগুলো নিয়ে আলোচনা করব, যে আমরা একটা প্রতিষ্ঠান অন্যখানে যদি বিনিয়োগ করি সেক্ষেত্রে যে লেনদেনগুলো হতে পারে। আচ্ছা, শাহজালাল ব্যাংকের প্রতিটি 100 টাকা মূল্যের 50টি শেয়ার চেকের মাধ্যমে ক্রয় করা হলো। তাহলে আমরা একটা ব্যাংকের প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 50টি শেয়ার আমরা ক্রয় করছি, মোট 5000 টাকা হবে। তো আমরা এখানে কিন্তু বিনিয়োগ করছি, বিনিয়োগ একটা সম্পত্তি, হ্যাঁ, এই জন্য ডেবিট হবে, এবং যেহেতু ব্যাংকের মাধ্যমে করছি ব্যাংক ক্রেডিট হবে। আইসি ব্যাংক 100 টাকার মূল্যে 50টি, একই কথা, দুইটাই একই এন্ট্রি দুইটাই। এরপরে আরও কিছু জাবেদা আসতে পারে, যেগুলা একটু দেখি। ইনভেলাপ, স্টাম্প, পোস্ট কার্ড ইত্যাদি ক্রয়, অর্থাৎ এগুলা হচ্ছে ডাক ও তার খরচ। আমরা ডাকের মাধ্যমে কোনো কিছু পাঠাতে চাইলে এগুলো খরচ হয়। সো সেক্ষেত্রে এগুলো আপনাদের খরচ। তো আমরা হচ্ছে টাইটেল লিখবো ডাক ও তার খরচ ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, নগদে দিব। চা বিস্কুট আপ্যায়ন খরচ, অর্থাৎ সমস্ত খরচ ডেবিট হবে, এখানে শুধু খরচগুলোই আছে। খরচ আপ্যায়ন খরচ হিসাব ডেবিট এবং নগদান ক্রেডিট। তারপর হলো অফিসের জন্য কালি, কাগজ, কার্বন এবং কলম ক্রয়, এগুলো হচ্ছে মণিহারি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আচ্ছা, তারপর হলো গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন বিল ইত্যাদি এত টাকা পরিশোধ, অর্থাৎ উপযোগ খরচ, এগুলা উপযোগ খরচ ডেবিট, অর্থাৎ সমস্ত খরচ ডেবিট। আমরা একবার খালি পরে দেখাবো এখানে, আশা করি এগুলো সবাই বোঝে। যে মণিহারি দ্রব্য ক্রয়, মণিহারি ডেবিট, নগদান ক্রেডিট। ফ্যাক্স, ইমেল, অর্থাৎ ডাক ও তারের মতোই, ডাক ও তার হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। পেটি ক্যাশিয়ারকে অগ্রিম প্রদান, খুচরা নগদান হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। পেটি ক্যাশিয়ারকে যদি অগ্রিম প্রদান করি, পেটি ক্যাশিয়ারকে যদি আমাদের যে ক্যাশিয়ার থাকে তাকে যদি আমরা অগ্রিম প্রদান করি, অর্থাৎ যে প্রতিষ্ঠানে কোনো খরচ হতে পারে তাকে অগ্রিম প্রদান করছি, এজন্য খুচরা, এগুলো খুচরা খরচের জন্য, এই জন্য খুচরা নগদান হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো আশা করি আমরা হচ্ছে, হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট আরেকটা হলো মূলধনের সুদ। মূলধনের উপর সুদ ধার্য করা হলো 3000 টাকা। তো মূলধনের সুদ, যেহেতু এটা হচ্ছে মালিক যে আমাদেরকে মূলধন দিছে, এই মূলধনের উপর যে সুদ ধার্য করছে এটা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ, এই জন্য মূলধন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব তাদের মূলধন হিসাবে আমরা যোগ করে দিব, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ এখানে হচ্ছে খরচ বাড়ছে এই জন্য ডেবিট, এবং হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়ছে এই জন্য ক্রেডিট। আচ্ছা, পণ্য সরবরাহের জন্য অগ্রিম প্রদান করা হলো, ক্রয় বাবদ অগ্রিম হিসাব ডেবিট, অর্থাৎ এটা একটা খরচ বা সম্পত্তিও ধরতে পারি আমরা। অগ্রিম কোনো খরচ যদি আমরা প্রদান করি সেক্ষেত্রে আমাদের সম্পদ হয়, এজন্য সম্পদ হিসাব বা ক্রয় বাবদ অগ্রিম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো আজকে এ পর্যন্তই। এরপরে আরও ভ্যাট সংক্রান্ত এবং বিনিয়োগ সংক্রান্ত কিছু জাবেদা নিয়ে আলোচনা করব, তারপর আমরা কয়েকটা অঙ্ক নিয়ে প্র্যাকটিস করব। তো আশা করি যদি বুঝে থাকেন তো একটু পাশে থাকবেন, আর হচ্ছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা হবে ইনশাআল্লাহ। তো বোর্ড এবং হোয়াইট বোর্ড বলেন অথবা অন্য কোনো উপায় যেভাবে ক্লাসের মান আরও ভালো করা যায়, এগুলোর জন্য আসলে সময় লাগবে, পর্যাপ্ত পরিমাণ সময় না থাকার কারণে এইভাবেই দেওয়া হচ্ছে। তো চেষ্টা করব যতটুকু পারা যায়। এরপরে নেক্সট ইয়ার থেকে ইনশাআল্লাহ
আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।